নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অলি চোর গদি চোর। কেপিএস শর্মা ওলি দেশ ত্যাগ করেছেন। কোথায় গেছেন কেউ জানে না, কেউ বলছেন দুবাই, আমি জানি না কোথায় গেছেন, কিন্তু সপরিবারে তিনি দেশ ছেড়েছেন। অন্য মন্ত্রীরা দেশ ছেড়েছেন। নেপালে সেনাবাহিনী পথে নেমেছে। সেনাবাহিনী এই ছাত্র জনতাকে সংযত হতে বলেছে, হিংসা কমাতে বলেছে এবং জাতীয় সম্পত্তি নষ্ট না করার জন্য অনুরোধ করেছে। তা সত্ত্বেও যদি এই তাণ্ডব চলতে থাকে তাহলে সেনাবাহিনী বল প্রয়োগ করবে। 2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ আর 2025 সেপ্টেম্বর মাসে নেপাল। 3 কোটি মানুষ নেপালে। প্রশ্ন হচ্ছে ওই র্যাম্প্যান্ট করাপশন। এই কেপিএস শর্মা ওলি কিন্তু বামপন্থী, কমিউনিস্ট পার্টি নেপাল, ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট, সিপিএন ইউএমএল। একসময় মাওবাদী প্রচন্ডর সঙ্গে হাত মিলিয়েছিলেন, প্রচন্ডকে ডিচ করে নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, স্বল্প সময়ের জন্য মেয়াদ পূর্ণ করতে পারেননি, 16 বছর জেল খেটেছেন। বর্ণময় একটা রাজনৈতিক চরিত্র। কিন্তু ওই ক্ষমতায় আসলে যা হয়, পাওয়ার কোরাপ্টস and absolute power corrupts absolutely. এই যে রাজনেতাদের ফুলে পেঁপে ওঠা, তাদের সন্তান সন্ততিদের বিলাস বৈভবের মধ্যে জীবন কাটানো, অনার্জিত সম্পদ, এটা নেপালের ছাত্ররা যুবকরা মানতে পারেনি। যেখানে তাদের মাথার ঘাম পায়ে ফেলে দুবেলা পেটের ভাত জোগাড় করতে হয়, সেখানে রাজনেতাদের বৈভবের আস্ফালন, ঠিক যেমন এখানে ছোটবাবু করেন, এবং সেই নেতাদের পরিবার পরিজনদের বিলাসবহুল জীবন মানতে পারেনি নেপালের মানুষ। একজন ডিজে এই আন্দোলনের ডাক দিয়েছিলেন সমাজ মাধ্যমে। তারপর কি হলো সেটা আমরা দেখলাম। বাংলাদেশের ঘটনার পুনরাবৃত্তি হলো। এখনো সেনাবাহিনী রাস্তায় নেমেছে, কিন্তু হিংসা বন্ধ করতে তারা কিন্তু এখনো কার্যকারী কোনো পদক্ষেপ নেয়নি। এবং এই ওলি ছিলেন ঘোষিত চীনপন্থী। ধরুন, নেপালে কেউ প্রধানমন্ত্রী হলে তার প্রথম বিদেশ সফর হয় দিল্লিতে। কেপিএস শর্মা ওলি সেটা করেননি। তিনি প্রথম বিদেশ সফর করেছিলেন বেজিং এ। তিনি কমিউনিস্ট মতাদর্শের, সেই জন্য চীনের প্রতি তার একটা অন্যরকম টান ছিল এবং তিনি ভারতকে একেবারেই পছন্দ করতেন না। কিন্তু কিছুদিন আগেই তিনি তো চীন সফর করলেন। এই সেপ্টেম্বরের শেষে তার ভারত সফরে আসার কথা ছিল। তার আগেই নেপালে ঘটে গেল এই পালাবদল। সাউথ ব্লক পরিস্থিতির উপর নজর রাখছে। $770 কোটি রপ্তানি হয় ভারত থেকে নেপালে, আমদানি হয় $112 কোটি। অর্থাৎ আমাদের বাণিজ্য উদ্বৃত্ত হয়, এখানে ঘাটতি নেই। নেপালের নিত্য প্রয়োজনীয় জিনিসের সিংহভাগ সরবরাহ হয় ভারত থেকে। হয়তো কিছুদিনের মধ্যেই বিষয়টা সামনে আসবে। কোনো জাতীয় সরকার হতে পারে। রাজা অ্যাক্টিভ হয়ে উঠেছেন। জ্ঞানেন্দ্র 2008-এ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রচন্ডের আন্দোলনের জন্য। তিনি আবার ফিরে এসছেন। ভিডিও বার্তায় নেপালের মানুষকে এই কেপিএস শর্মা ওলির জোট সরকারের বিরুদ্ধে পথে নামার ডাক দিয়েছিলেন। রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্রের তকমা ফিরে পাওয়ার জন্য নেপালের বহু মানুষের আকাঙ্ক্ষা আছে, তারাও পথে নেমেছেন। জ্ঞানেন্দ্র এই সরকার যেভাবে দমন পীড়ন চালিয়েছে নেপালের সাধারণ মানুষের উপর, তার তীব্র নিন্দা করেছেন। রাজ পরিবারের ঘনিষ্ঠ রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি তারাও পথে নেমেছে। মনে করা হচ্ছে যে রাজতন্ত্রের পুনরাভিষেক হবে এবং নেপাল হিন্দু রাষ্ট্রের তকমা ফিরে পাবে। জ্ঞানেন্দ্র 2006 সালে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন নেপালে, জরুরি অবস্থা জারি করেছিলেন। প্রচন্ডর নেতৃত্বে মাওবাদীরা তীব্র প্রতিবাদ করেন।
তাদের প্রতিবাদ আন্দোলনের মুখে রাজতন্ত্র ভেঙে পড়ে, জ্ঞানেন্দ্র দেশ ছাড়তে বাধ্য হয়। ওই সময় আমি দীর্ঘদিনের জন্য নেপালে ছিলাম, 2006 সালে, ওই নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তাই ওই সমস্ত ঘটনা আমার চোখের সামনে, মাওবাদীদের অস্ত্র সমর্পণ, নেপালের অস্থিরতা, শেরবাহাদুর দেওবার সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, আরো অনেকে প্রচন্ডর সঙ্গে কথা বলেছিলাম। তখনই দেখেছিলাম নেপালে একটা অস্থিরতা বজায় আছে। তারপর তো ওই যে 18 বছরে 12 জন প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ টার্ম কন্টিনিউ করতে পারেননি। যে নেপালের মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে ওই 2006 সাল থেকে সরব হয়েছিল, তারাই এখন এই কোয়ালিশন সরকারের ব্যর্থতাকে মানতে পারছেন না, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই তারা বলছেন অলি চোর দেশ ছোড়। অলি পালিয়ে গেছে, নেপালে একটা অস্থিরতা হয়েছে। আশা করব পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। নেপালের ঘটনা দেখে এখানে অনেকে বলতে শুরু করেছেন যে ভারতে কেন এরকম হয় না, ভারতে এরকম কখনো হবে না। ভারত নেপাল নয়, ভারত বাংলাদেশ নয়, ভারত পাকিস্তান নয়। ভারতে একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি আছে, ভারতে স্ট্রং অপোজিশন আছে, বিভিন্ন আঞ্চলিক দল আছে, সর্বভারতীয় দল আছে। এনডি বা ইউপিএ যাই বলুন না কেন, এটা জোট সরকার। বিজেপি তার মেজর পার্টি, এবারই বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, আগে তো ছিল, কিন্তু তাও এনডিএ সরকার। ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসরটা এত বিস্তৃত, গণতন্ত্রের ভিত এত গভীরে প্রথিত, যারা এই ধরনের কথা বলছেন তাদের সমাজ চেতনা এবং ইতিহাস চেতনা নিয়ে আমার মনে কিন্তু প্রশ্ন আছে। ভারতবর্ষে কি দুর্নীতি নেই? দুর্নীতি আছে। ভারতবর্ষে কি ডিসপ্যারিটি নেই? ডিসপ্যারিটি আছে। ভারতবর্ষে কি অনার্জিত সম্পদ দিয়ে, যে সম্পদ এমনি পরিশ্রম করে রোজগার করা হয়নি, যে সম্পদ চুরি ডাকাতি কমিশন করে লুট করে যে সম্পদ তৈরি হয়েছে, সেই সম্পদ অনেকে ভোগ করছেন রাজনেতারা, বৈভবে রাস পালন করে। তা সত্ত্বেও যা পরিবর্তন ভারতবর্ষে হবে আগামী দিনে, সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, নির্বাচনের মাধ্যমে হবে। একটা ভোট মানুষের সব থেকে বড় শক্তি, এর থেকে বড় শক্তি আর কিছু নেই। এবারও 65 কোটি মানুষ ভোট দিয়েছেন লোকসভায়, 90 কোটি ভোটার ছিলেন। নেপালের জনসংখ্যা পশ্চিমবঙ্গের 1/3। তাই আমাদের দেশেও প্রতিবাদ হয়, আন্দোলন হয়, চুরি ডাকাতির বিরুদ্ধে মানুষ নামেন, গণ আন্দোলন হয়। জরুরি অবস্থাতেও গণ আন্দোলন হয়েছিল, তারপরেও হয়েছিল। কিন্তু শাসকের অনাচারের প্রতিবাদ আমরা করব ইভিএম এ। এটাই ভারতবর্ষের শাশ্বত নীতি, এটাই আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য, মূল্যবোধ। ভারতবর্ষ বাংলাদেশ নয়, ভারতবর্ষ নেপাল নয়, ভারতবর্ষ অন্য কোনো দেশ নয়, পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র। এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষ তাদের শেষ রক্তবিন্দুটুকু দেবেন। যিনি একবার গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন জরুরি অবস্থার মধ্যে, ভারতবর্ষের মানুষ সেই গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়েই তাকে নির্বাসনে পাঠিয়েছিল। আবার তাকেই 80 সালে ফিরিয়ে এনেছিল ভোট দিয়ে ক্ষমতায়। এটাই ভারতের ট্র্যাডিশন। এখন নেপালের এই ঘটনা প্রবাহ ঘুম উড়েছে সুদি ইউনুসের। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার বাংলাদেশকে মায়ের ভোগে পাঠিয়েছে। যারা পরিসংখ্যান নিয়ে চর্চা করেন তারা জানেন যে বাংলাদেশে এখন কত বেকার হয়েছে বিগত 1 বছর। বস্ত্রশিল্প ভেঙে পড়েছে, মববাজি নিত্য নৈমিত্তিক ঘটনা, সনাতনীদের উপর আক্রমণ প্রতিদিন হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে জেলে পুরে দেওয়া হচ্ছে, কেউ বাদ যাচ্ছে না। প্রাক্তন আমলা থেকে সাংবাদিক, মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিত্ব সবাই এখন সুদি ইউনুসের জঙ্গি শাহির নিশানা। আর সুদি ইউনুস খুব ভয় পাচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যাতে না করতে পারে, নির্বাচন কমিশনকে সামনে রেখে ইউনুস অনেক ছক করছে।
কিন্তু শেখ হাসিনা সমাজ মাধ্যমে বলেছেন অকুপাই ঢাকা। এখন কি হচ্ছে, ঢাকা শহরে আমাকে অনেকে মেল করেন, ফোন করেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তাদের কাছ থেকে জানি আপনি হয়তো দাঁড়িয়ে আছেন কোন একটা পাবলিক প্লেসে, হঠাৎ করে 4-5 জন আপনার পাশ থেকে বলতে শুরু করলো শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। মুহূর্তের মধ্যে আরো কিছু মানুষ জড়ো হয়ে গেল। আগে আওয়ামী লীগের সমর্থকরা, দরদিরা মুখে মাস্ক, মাথায় হেলমেট পরে রাস্তায় নামতেন, এখন কিন্তু খুললাম খুললা। খুব খারাপ সময়েও আওয়ামী লীগ 33% ভোট পায়। তাহলে এবারের নির্বাচন ইউনূস করতে চাইছেন 33% ভোটারকে বাইরে রেখে। শুধু ইউনূস একটা দালাল, একটা বাটপার, ও ডিপ স্টেটের অংশ। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্তের মূল হোতা ইউনূস। টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শয়তানি করে বাংলাদেশে ওটাকে নরকের দেশ বানিয়েছে ইউনূস। আওয়ামী লীগের জমানাকে অপাবৃত্ত ছিল? একেবারেই নয়। দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছিল। ঠিক নেপালের শাসককুল যেরকম দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, আওয়ামী লীগেরও 15 বছরের জামানায় আওয়ামী লীগের নেতারা, মন্ত্রীরা, সাংসদরা বিপুল বিত্তের অধিকারী হয়েছেন। প্রত্যেকের বিদেশে বিপুল সম্পত্তি, কিন্তু তাও একটা আইনের শাসন ছিল। গরিব মানুষ অন্তত দুবেলা খেতে পেত। রিক্সাওয়ালারা কি বলছেন ঢাকায়? আগের দিনে 1000 টাকা রোজগার করতাম, এখন 300 টাকা রোজগার করতে পারি না। জিনিসপত্রের দাম অগ্নিমূল্য। বাংলাদেশের জিডিপি 3%, আগে সেটা ছিল 6%। এখন শেখ হাসিনার অকুপাই ঢাকা, আওয়ামী লীগের নেতারা বলছেন, আমি শুনছি যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, যে কোনো সময় শাহবাগের মতো আন্দোলন হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ইউনূস বারবার প্রশাসনিক আধিকারিক, নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতির বুঝতে চাইছেন, কিন্তু অ্যাসেস করতে পারছেন না। কারণ বাংলাদেশ প্রশাসনের একটা বড় অংশ, সেনাবাহিনীর একটা বড় অংশ চাইছে শেখ হাসিনা ফিরে আসুক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক, এই মববাজি বন্ধ হোক, আর এই গণহত্যার নায়কদের বিচার হোক। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঝোলেল্লাও অম্বলের কোদর। 9ম পদাতিক ডিভিশনের চার্জে যিনি ছিলেন মঈন খান, মেজর জেনারেল, তার এক্সটেনশন ইউনূস দেননি, তিনি অবসরে চলে গেছেন অটোমেটিক রুটে। তার জায়গায় 9ম পদাতিক ডিভিশনে যিনি এসছেন বগুড়া থেকে এক মেজর জেনারেল, তিনি ঘোষিতভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ। বগুড়া ক্যান্টনমেন্টে যখন তিনি ছিলেন, সেখানে বঙ্গবন্ধুর যাবতীয় ছবি, মুরাল তিনি ভেঙে ফেলেছিলেন। সেই ভদ্রলোককে নিয়ে এসছেন ইউনূস 9ম পদাতিক ডিভিশনের চার্জে, যে 9ম পদাতিক ডিভিশন ঢাকা, সাভার, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, সেনা প্রধানের নিরাপত্তা সুনিশ্চিত করে। আবার ওয়াকার 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে যারা কমিশন অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন, তাদের এখন অনেকের ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার কথা। বাংলাদেশ আর্মির প্রমোশন বোর্ড এরকম 70 জনের নাম সুপারিশ করেছে, ইউনূস সাইন করেনি সেই ফাইলে। ওয়াকার 1 সেপ্টেম্বর যমুনায় গিয়ে ইউনূসকে একেবারে হুমকি দিয়ে এসছেন, এরকম করলে সেনাবাহিনী আপনার কথা শুনবে না, প্রয়োজনে আপনিও সেফ প্যাসেজ পাবেন না। প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকার দেখা করেছেন, যদি নির্বাচন হয় হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এই ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না। সেনাবাহিনীর আইএসপিআর বিবৃতি দিয়ে বলেছে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সব রকম সহায়তা করবে, কিন্তু কোনো মববাজি বরদাস্ত করবে না। ইউনূসের প্রেস উইং বলেছে সেনাবাহিনী প্রধান উপদেষ্টাকে বলেছেন গুজবে কান দেবেন না। দুরকম স্টেটমেন্ট। এক বৈষম্য বিরোধী ছাত্র নেতাকে তোলাবাজি, মববাজির জন্য সেনাবাহিনী ব্যাপক মেরেছে, ইউনূসের কাছে অশনি সংকেত। অলি চোর গদি চোর, বাংলাদেশে বা স্লোগান উঠবে ইউনূস চোর গদি চোর। ইউনূস যে ডাকাত এটা তো সবাই জানে, ওর উপর জরিমানা
ধার্য হয়েছিল, পিএফ এর টাকা মারা, কর ফাঁকি দেওয়া, সেগুলো ও মুকুব করে নিয়েছে। ওর গ্রামীণ ব্যাংক 2029 সালে পর্যন্ত কর দেবে না, এবং ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর অনেকেই এই 1 বছরের মধ্যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছে। কিছু আমলা দেদারে লুটছেন। যে ছাত্র নেতারা দৈনিক 70 টাকা জোগাড় করে খাওয়ার বন্দোবস্ত করতে হিমশিম খেত, তারা এখন বিলাসবহুল বাড়িতে থাকেন, গ্যারেজে দেশি বিদেশি বড় বড় গাড়ি। বাংলা মোটরসের কাছে রূপায়ণ টাওয়ার্সে এই বৈষম্য বিরোধী ছাত্র বা নাগরিক পার্টির যে অফিস, এই অফিসের খরচ কে দিচ্ছে? তাই বাংলাদেশের মানুষ বলছে যে শেখ হাসিনার সময় অসুবিধা ছিল, তোলাবাজি ছিল, দুর্নীতি ছিল, সব ছিল, কিন্তু এরা 1 বছরের মধ্যে যেভাবে ডাকাতি করছে, যেভাবে লুটতরাজ করছে, মানুষের উপর অত্যাচার করছে, হিন্দুদের নিধন করছে, মহিলাদের নিশানা করছে, তৌহিদি জনতা আস্ফালন করছে, বাংলাদেশ দেশটাই থাকবে না যদি না ইউনূসকে বিতাড়ন করা যায়। এই সুযোগটাই কাজে নেবে কিন্তু আওয়ামী লীগ, লাগাবে। তা আওয়ামী লীগ এটা করবার সাহস পাচ্ছে কোথা থেকে? তারা নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা বাংলাদেশের মানুষের একটা বড় অংশের সমর্থন পাচ্ছে। সেই জন্যই শেখ হাসিনা ডাক দিয়েছেন অকুপাই ঢাকা। ইউনূসের পরিণতিও ওই অলির মতো হতে চলেছে। যদি ও সসম্মানে সেফ প্যাসেজ পেতে চায়, তাহলে ওকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়ে প্যারিসগামী বিমানে উঠতে হবে। কিন্তু ও যদি টালবাহানা করে, ওকে কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে, এবং ওর জঙ্গি সহযোগী উপদেষ্টাদের অনেকেই এবং ছাত্র নেতাদের অনেকেই কিন্তু দেশ ছাড়তে পারবেন না। বাংলাদেশের জনতা কিন্তু তাদের বিচার করবে। তাই অলি চোর, গদি চোর এই স্লোগান কাঠমান্ডুতে যখন উঠছে, ঢাকাতেও এই স্লোগান উঠতে বেশি দিন লাগবে না যে ইউনূস চোর, গদি চোর।